সামনের দিকে দেখেন, দুইটা পিকচার ওপেন করলাম এই কারণেই আজকে নতুন একটা কাজ দেখব, লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক লেয়ার মাস্ক কি, কিভাবে কাজ করে এবং লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে কাজ করলে কি কি সুবিধা আছে এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। সর্বপ্রথম একটা পিকচার ওপেন করলাম। ওপেন করার পর এই পিকচারের মধ্যে শুধুমাত্র এই মাঝখানের যে প্লেট আছে এবং প্লেটের উপরে যে খাবারগুলো আছে এগুলাকে রাখতে চাই, আর এর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চাই। তাহলে আগে আমরা কিভাবে করতাম, সর্বপ্রথম লেয়ারে লকটাকে আনলক করে নিলাম। নেওয়ার পর এই প্লেটটাকে সিলেকশন তৈরি করার জন্য ধরুন ইলেকট্রিক্যাল মার্কেট টুল অথবা যে কোনো টুল দিয়ে আপনি সিলেকশন তৈরি করতে পারেন। এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। তৈরি করার পর এখন যদি ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে কে ডিলিট হবে, কতটুকু এরিয়া ডিলিট হবে, সিলেক্টেড এরিয়া ডিলিট হবে। কিন্তু আমি সিলেক্টেড এরিয়া ডিলিট করতে চাই না, ডিলিট করতে চাই হচ্ছে সিলেক্টেড এরিয়ার বাহিরের অংশ। রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স, এরপর কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইজিলি ডিলিট হয়ে গেল, তাই না? এরপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করার পর এখন যদি আমি এই ফাইলটাকে সেভ করি, ফাইল থেকে সেভ এস, সেভ করব কোথায়, যেমন ধরুন ডাউনলোডে সেভ করতে চাই, ফ্রুটস ইন এ টেবিল এই নামে। এরপর সেভ বাটনে ক্লিক করলাম, এরপর ওকেতে প্রেস করলাম। তাহলে এই লেয়ারটা অর্থাৎ এই কাজটাকে আমি সেভ করে ফেললাম। এখন যদি এই ক্লোজ বাটনে প্রেস করি তাহলে এই ডকুমেন্টটা কি হবে, ক্লোজ হয়ে যাবে। এখন ডকুমেন্ট ক্লোজ করার পর আমি পরবর্তীতে যদি আবার ওই ডকুমেন্টটাকে ওপেন করি, ডাউনলোড থেকে ফ্রুটস ইন এ টেবিল, তাহলে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এখন আমার প্রয়োজন হচ্ছে এই প্লেটের বাইরে আরো কিছু অংশ পিকচারের যেন দেখা যায়, শো করতে যাচ্ছি। এখন কি শো করা সম্ভব? এখন আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই পিকচারের বাকি যে অংশ ছিল সিলেকশনের বাইরে, এটাকে আমি পার্মানেন্ট ডিলিট করে দিলাম। এখন চাইলেও আমি বাইরের অংশ আর এখানে অ্যাড করতে পারবো না। কিন্তু ডকুমেন্ট ওপেন থাকা অবস্থায় যদি আমি কন্ট্রোল জেড বাটনে প্রেস করতাম তাহলে পিছনের দিকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু যদি ডকুমেন্টটাকে একবার সেভ করে ক্লোজ করে দেই দেন আবার ওপেন করি তাহলে কিন্তু কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাওয়ার সুযোগ নাই। এই ডকুমেন্টে কন্ট্রোল জেড দিলে কোনো কিছুই হবে না। কারণ কি, এই ডকুমেন্টটা এই পর্যন্তই, পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এমনভাবে কাজ করব যে কাজটা হচ্ছে পার্মানেন্ট কোনো কিছু ডিলিট হবে না, শুধুমাত্র মাস্কিং অ্যাপ্লাই করে হাইড করে দিব। পরবর্তীতে চাইলে এই কাজটাকে আমরা আবার শো করতে পারবো। তাহলে এই কাজ করতে গেলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে লেয়ার মাস্ক। মাস্ক মানে কি? মুখোশ। তাহলে কোনো একটা কাজের উপর আমি মুখোশ পরাই দিব, লেয়ারের উপর মুখোশ পরাই দিব। যে কোনো সময় চাইলে আমি এই মুখোশটাকে এডিট করতে পারবো, মুখোশটাকে বন্ধও করে দিতে পারবো। যেমন কেউ যদি একজন মুখোশ পরে, তার পার্মানেন্ট কিন্তু চেহারার কোনো পরিবর্তন হয় না। মুখোশটা খুলে ফেললেই তার অরিজিনাল যে চেহারা আছে এটা বোঝা যায়। এখন এই পিকচারের মধ্যে আমরা ওই সেম কাজটাই করব, কিন্তু পার্মানেন্ট কোনো কিছু ডিলিট করব না, মাস্কিং অ্যাপ্লাই করে কাজটা করব। তাহলে সর্বপ্রথম এই প্লেটটাকে সিলেকশনে নিয়ে আসার জন্য ইলেকট্রিক্যাল মার্কেট টুলে গেলাম, ক্লিক করে ড্র্যাগ করে শিফট ধরে একটা সিলেকশন তৈরি করে নিলাম। এরপর সিলেকশনটাকে প্লেটের উপরে সুন্দর করে বসাই নেই। বসানোর পর যে কোনো মাপের আমি নিয়ে নিলাম। আপনি পারফেক্ট সিলেকশন তৈরি করার জন্য কিছু রুলস আছে, এগুলো পরে দেখাবো। ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে করতে পারেন অথবা কুইক সিলেকশন টুল দিয়ে এতটুকুকে সিলেক্ট করতে পারতেন খুব সহজে ইজিলি। যেমন কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডি সিলেক্ট করলাম। সিলেকশন তৈরি করার জন্য টোটাল 10টা সিলেকশন টুল আছে, এগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন। যেমন কুইক সিলেকশন টুল দিয়ে একদম পারফেক্ট একটা সিলেকশন তৈরি করতে পারলাম। তৈরি করার পর এবার রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স করে দিলাম, কন্ট্রোল জেড দিলাম। সিলেক্ট ইনভার্স করব না, এবার করব হচ্ছে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। লেয়ার মাস্ক কিভাবে অ্যাপ্লাই করা যাবে? সিলেক্টেড
এরিয়া নেওয়ার পর লেয়ার প্যানেলের নিচের দিক থেকে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার একটা অপশন আছে। এই যে দেখেন একটা রেক্টেঙ্গেলের মধ্যে বৃত্তর মতো দেখা যায়, তাই না? এটা না হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক। যে লেয়ারটা সিলেক্ট থাকবে, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পর ওই লেয়ারের মধ্যে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে যাবে। সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখন থাম্বনেল আছে কয়টা? একটা। এই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে থাম্বনেল হবে দুইটা, তাই না? এটা হচ্ছে লেয়ার মাস্কের থাম্বনেল, এটা হচ্ছে লেয়ারের থাম্বনেল। বুঝতে পারছেন? এবং এই পিকচারের বাকি অংশ কিন্তু দেখা যাচ্ছে না। সিলেকশন এরিয়া যতটুকু ছিল ততটুকুর মধ্যে পিকচারটা দেখা যাচ্ছে, আর সিলেকশনের বাইরের বাকি পিকচারটা দেখা যাচ্ছে না মাস্কিং অ্যাপ্লাই করার পর। কিন্তু আমি চাইলে এখনো বাকি পিকচারটাকে শো করতে পারবো। এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয় নাই, অর্থাৎ মূল পিকচারের উপর কোনো প্রকার পরিবর্তন করি নাই, শুধুমাত্র নতুন একটা লেয়ার মাস্ক অ্যাড করে পরিবর্তন করলাম। তাহলে এই লেয়ার মাস্কটাকে যদি আমি বন্ধ করে দেই, বন্ধ করব কিভাবে? কিবোর্ড থেকে শিফট বাটনে প্রেস করে এই লেয়ার মাস্কের থাম্বনেলে সিঙ্গেল একটা ক্লিক করলাম, লেয়ারের মাস্কটা বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। অরিজিনাল পিকচারে কোনো প্রকার পরিবর্তন করি নাই, করছি কি শুধুমাত্র মাস্কিং অ্যাপ্লাই করছি। শিফট ধরে যদি আবারও লেয়ার মাস্কের থাম্বনেলে ক্লিক করি তাহলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ হওয়ার পর লেয়ার মাস্কের থাম্বনেলের মধ্যে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। অর্থাৎ বুঝতে পারলাম যে লেয়ার মাস্কের থাম্বনেলের মধ্যে শুধুমাত্র দুইটা কালার দিয়ে কাজ করা যাবে, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। লেয়ার মাস্কের থাম্বনেলে যতটুকু এরিয়াতে ব্ল্যাক কালার থাকবে ততটুকু পিকচার দেখা যাবে না, আর যতটুকু এরিয়াতে হোয়াইট কালার থাকবে ততটুকু পিকচার দেখা যাবে। এখন এই পিকচারের কতটুকু অংশ দেখা যাচ্ছে? যতটুকু অংশতে হোয়াইট কালার ফিল করা ততটুকু অংশ দেখা যাচ্ছে, আর যতটুকু অংশতে ব্ল্যাক কালার ফিল করা ততটুকু অংশ কিন্তু দেখা যাচ্ছে না। আমি চাইলে এটাকে আবার এডিট করতে পারবো। কিভাবে করতে পারবো? যেমন ধরেন ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এই সিলেক্টেড এরিয়াতে যদি লেয়ার মাস্কের থাম্বনেল সিলেক্ট থাকা অবস্থায় এই সিলেক্টেড এরিয়াতে যদি আমি হোয়াইট কালার ফিল করে দেই, হোয়াইট কালার কোথায় আছে? ফরগ্রাউন্ডে। এই সিলেকশন এরিয়াতে হোয়াইট কালার ফিল করে দিতে যাচ্ছি, তাহলে শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাকস্ল্যাশ, এরপর সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। ওই পিকচারের এখন যেভাবে আছে এইভাবেই সেভ হবে। হ্যাঁ, মানে কিভাবে সেভ করবেন? মূল ফাইল সেভ করবেন নাকি জেপিজি করবেন? না, হ্যাঁ, পিএনজিতে সেভ দিলে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, জেপিজিতে দিলে পিছনে হোয়াইট কালার চলে আসবে। ঠিক আছে? কথা হচ্ছে এই লেয়ার মাস্কের থাম্বনেলের মধ্যে শুধুমাত্র ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দিয়ে কাজ করলে আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন। যতটুকু এরিয়াতে ব্ল্যাক কালার ততটুকু এরিয়ার ভিতর দিয়ে পিকচারটা দেখা যাবে না, যতটুকু এরিয়াতে লেয়ার মাস্কের থাম্বনেলে যতটুকু এরিয়াতে হোয়াইট কালার থাকবে ততটুকু পিকচারই দেখা যাবে। অথবা আমি যদি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি, ব্রাশ টুল কোন কালার পিক করে এটা বলেন তো আগে? ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার? ফরগ্রাউন্ড কালার। এখন ফরগ্রাউন্ডে কি কালার আছে? হোয়াইট কালার। এখন যদি আমি এই লেয়ার মাস্কের থাম্বনেলের উপর হোয়াইট কালার ব্রাশ করতে থাকি হোয়াইট কালার দিয়ে, তাহলে পিকচারের নিচের অংশ কিন্তু দেখা যাচ্ছে, মানে নিচের যে পিকচারটা এটা দেখা যাচ্ছে। আবার যদি ব্ল্যাক কালার দিয়ে ফিল করার চেষ্টা করি তাহলে আবার হাইড হয়ে যাবে। অথবা প্লেটের উপর যদি আমি ঘষতে থাকি তাহলে কি হবে? হাইড হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু পিকচারের কোনো পার্মানেন্ট পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র মাস্কিং এর মধ্যে আমি পরিবর্তন করতেছি। যতটুকু এরিয়ার উপর ব্ল্যাক কালার ব্রাশ করব ততটুকু এরিয়া হাইড হয়ে যাবে, আবার যতটুকু এরিয়ার মধ্যে আমি হোয়াইট কালার দিয়ে ব্রাশ করব ততটুকু এরিয়া আমাদের সামনে দেখা যাবে। এরপর কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এই ফাইলটাকে যদি আমি সেভ করে রাখি, এখন যে কাজটা করলাম, আমি কি করলাম? একটা পিকচারের মধ্যে থেকে তার ব্যাকগ্রাউন্ডটাকে নির্দিষ্ট একটা অবজেক্ট রেখে তার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। মনে করেন যে ডিলিট করলাম, কিন্তু আসলে ডিলিট না, এটা জাস্ট কি করলাম? লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে হাইড করলাম। এখন যদি আমি এই ফাইলটাকে সেভ করে রাখি, ফাইল থেকে সেভ এসে যাওয়ার পর ডাউনলোডে সেভ করব, এরপর সেভ বাটনে ক্লিক করে
সেভ করে নিলাম। সেভ করার পর যদি এই ডকুমেন্টটাকে আমি ক্লোজ করে দেই, ক্লোজ করার পর দেন আবার যদি ওপেন করি, আবারও ওপেন করার পর আমি চাইলে কিন্তু এই পিকচারটাকে আবার নতুন করে এডিট করতে পারবো। যেমন এই লেয়ার মাস্কের থাম্বনেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ধরে ক্লিক করলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, আবারও শিফট ধরে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আমি চাইলে এই লেয়ার মাস্কের থাম্বনেলটাকে ডিলিট বাটনে প্রেস করে পার্মানেন্ট ডিলিটও করে দিতে পারবো। তাহলে আমাদের মূল পিকচারের মধ্যে কোনো প্রকার পরিবর্তন আসে নাই, শুধুমাত্র লেয়ার মাস্কের থাম্বনেল অ্যাপ্লাই করার কারণে সাময়িকভাবে কাজটা মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল, কিন্তু আসলে আমাদের মূল পিকচারটা আগের মতোই আছে। আমি চাইলে আবার যে কোনো সময় এই পিকচারটাকে এডিট করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে যদি বুঝে থাকেন, এবার ডিলিট না করে, ব্যাকগ্রাউন্ড ডিলিট না করে ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার মাস্কের থাম্বনেল অ্যাপ্লাই করে হাইড করবেন, এই কাজটা করেন। আচ্ছা, এরপরে দেখেন এই পর্যন্ত হয়েছে সবার। এরপর যদি অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান এটার পিছনে, সেটাও কিন্তু দেওয়া সম্ভব। যেমন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক নিউ লেয়ার নিয়ে নিলাম, নেওয়ার পর এই লেয়ারের মধ্যে আমি ব্লু কালার দিতে চাই, তাহলে এখান থেকে একটা ব্লু কালার সিলেক্ট করলাম, ওকে। এরপর এই ব্লু কালারটা আছে ফরগ্রাউন্ডে, এই ফরগ্রাউন্ড কালার লেয়ারে নিয়ে আসার জন্য শর্টকাট কিবোর্ড কমান্ড অল্টার ব্যাক স্পেস কালার দিয়ে দিলাম। এরপর এই লেয়ারটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নামাই দিলাম, এটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ঠিক আছে? এরপর যদি আরেকটা বিষয় দেখেন, এখানে যদি কখনো এরকম হয়ে যায় যে অতিরিক্ত আরেকটু জায়গা অ্যাড করার প্রয়োজন, অথবা চারদিক থেকে যে সিলেকশন হয়েছে এখানে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ডও চলে আসছে, আমি আরেকটু মুছে দিতে চাই, তাহলে কি করব? প্রথমে লেয়ার মাস্কের থাম্বনেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ব্রাশ টুলে, ব্রাশ টুলে যাওয়ার পর ব্রাশের সাইজ ছোট করে নিলাম, নেওয়ার পর ফরগ্রাউন্ডে হোয়াইট কালার যদি থাকে তাহলে এই পিকচারের, অর্থাৎ এই প্লেট যে পিকচার আছে এই পিকচারের আরো কিছু অংশ ভিজিবল হবে। যেমন এই যে আশপাশ দিয়ে আমি ক্লিক করে ড্র্যাগ করে ব্রাশ করতে থাকলাম, প্লেটের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও কিন্তু আসতেছে, তাই না? হ্যাঁ, এইভাবে চাইলে অতিরিক্ত পিকচারের আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ সাবজেক্টের, এগুলো কিন্তু নিয়ে আসতে পারবো। আর ব্রাশের হার্ডনেস যদি বাড়ায় দেয় তাহলে এক ঘষাতেই চলে আসবে। হ্যাঁ, এখন তো ব্রাশের হার্ডনেস একদম জিরোতে আছে, যদি হার্ডনেস একটু বাড়ায় দেয়, এরপরে কাজ করেন ওপেন থার্ড ব্র্যাকেট, ক্লোজ থার্ড ব্র্যাকেট। ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করলে ছোট হবে, ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করলে বড় হবে। এইভাবে পিকচারের অতিরিক্ত জায়গাও আপনি নিয়ে আসতে পারবেন। আবার যদি মনে করেন যেন অতিরিক্ত বেশি চলে আসে, আবার কিছুটা মুছতে চাই, তাহলে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রাখতে হবে, ব্ল্যাক কালার রেখে এরপরে যদি আমি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি তাহলে অতিরিক্ত জায়গাগুলো মুছতে পারবো। অর্থাৎ আমাদের যে মূল পিকচার, এই পিকচারের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আপনার পরিবর্তন করতেছি কার উপর? মাস্কিং এর উপর। মাস্কিং এর যে লেয়ার থাম্বনেল আছে এইটার মধ্যে আমরা শুধুমাত্র পরিবর্তন করতেছি। আর মূলত পিকচার আমারটা, মানে আমাদের যে পিকচারটা নিয়ে কাজ করতেছি এই পিকচার কিন্তু যেমন তেমনই আছে, এটাতে কোনো প্রকার পরিবর্তন নাই। মাস্কিং এর লেয়ারটাকে যদি আমরা অফ করে দেই, লেয়ার মাস্কিংটাকে বন্ধ করে দিই, তাহলে দেখা যাচ্ছে মূল পিকচার যা ছিল এখনো তাই আছে। বুঝতে পারছেন? মুকআপ, আচ্ছা মুকআপ দেখাবো। মুকআপ দেখাতে গেলে তো আরো কিছু কাজ জানতে হবে, তাই না? মুকআপ করতে গেলে মুকআপ করতে গেলে অনেকগুলা টুল ব্যবহার করে কাজ করতে হয়, মুকআপ তো আর একটা টুল দিয়ে করা সম্ভব না। ঠিক আছে? মুকআপের মধ্যে মাস্কিংও লাগবে। এখন মাস্কিং যদি না জানি তাহলে মুকআপে আপনি মাস্কিং ইউজ করবেন কিভাবে?
একটা পিকচার ওপেন করলাম, ওপেন করার পর এই পিকচারটা হচ্ছে রঙিন পিকচার, তাই না? এখন এই পিকচারের মধ্যে আমি কিছু কাজ করতে চাই মাস্কিং অ্যাপ্লাই করে। যেমন এই কালারফুল পিকচারের মধ্যে আমি শুধুমাত্র একজনকে কালারফুল ড্রেস পরাইতে চাই, আর বাকিগুলো হচ্ছে সাদা কালো থাকবে, মানে কোনো কালারফুল থাকবে না। ঠিক আছে, যেমন এই সামনের যে মানুষটা আছে এটাকে আমি কালারফুল ড্রেস থাকবে, এখন যা আছে তাই থাকবে, কিন্তু বাকিগুলো সব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এই কাজটা কিভাবে করা যায়? এই কাজটা করার জন্য প্রথমে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেওয়া লাগবে, কন্ট্রোল জে। লেয়ার ডুপ্লিকেট করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জে। লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে বাটনে প্রেস করলেই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হওয়ার পর একই পিকচার কিন্তু দুইটা লেয়ার আছে, তাহলে উপরের লেয়ারটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নেব, নিচেরটা কালারফুল থাকবে। নিচের এই লেয়ারটা থাকবে কালারফুল, উপরের লেয়ারটা থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট। তাহলে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে কনভার্ট করব কিভাবে? ফাইল, সরি ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এরপর ব্ল্যাক এন্ড হোয়াইট কোথায় আছে? এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, ক্লিক করলাম। ক্লিক করার পর ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা প্যানেল আসবে। এইখান থেকে নির্দিষ্ট কিছু কালারকে যদি আপনি হাইলাইট করতে চান তাহলে খুব সহজে করতে পারবেন। যেমন এই পিকচারে যেখানে যেখানে রেড কালার ছিল এই রেড কালারটাকে আমি একটু ব্রাইট করে দিতে চাই, তাহলে এই স্লাইডটাকে, রেড কালার যে স্লাইড আছে এটাকে আমি হোয়াইটের দিকে নিয়ে গেলাম, তাহলে এই পিকচারটা কি হচ্ছে? ব্রাইট হচ্ছে। অর্থাৎ যেখানে যেখানে রেড ছিল সেখানে সেখানে কি হচ্ছে? ব্রাইট হচ্ছে। আবার যদি মনে করেন যে যেখানে যেখানে রেড ছিল সেই অংশগুলোকে আমি ডার্ক করে দিতে চাই, তাহলে ব্ল্যাকের দিকে নিয়ে যান, তাহলে এটা কি হবে? ডার্ক হয়ে যাবে। এরপর এই পিকচারের মধ্যে যেখানে যেখানে ইয়েলো কালার ছিল সেই ইয়েলো জায়গাটাকে আমি লাইট করতে চাই। সামনের মডেলের যে জামাটা ছিল এখানে ইয়েলোর পরিমাণ ছিল বেশি, এজন্য ইয়েলো কালারের স্লাইডটাকে ব্রাইটের দিকে নিয়ে গেলে তার জামার কালারের পরিবর্তন হচ্ছে ইজিলি, বোঝা যায়? তাহলে এইভাবে আমরা নির্দিষ্ট কোনো কালারকে, যেমন গ্রিন কালার যদি বাড়াই দেয়, গ্রিন কালার বেশি একটা ছিল না এই পিকচারের মধ্যে, তাই না? এই জন্য কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। এরপর হচ্ছে সায়ান কালারকে যদি আমি বাড়াই অথবা কমাই তাহলে নির্দিষ্ট কিছু জায়গায় যেখানে যেখানে সায়ান কালার ছিল, যেমন এই যে লোগোটা, এই লোগোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন সায়ান কালারের ব্রাইটনেস যদি আমি বাড়াই তাহলে এটা কিন্তু সাদা হচ্ছে, তাই না? বোঝা যায়? আবার যদি ডার্কের দিকে নিয়ে যাই ওইটা ডার্ক হচ্ছে। এরপর ব্লু কালার, যেখানে যেখানে ব্লু কালার ছিল সেই জায়গাটা ব্রাইট হবে। তাহলে এইভাবে আমরা কি করলাম? একটা কালারফুল পিকচারকে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার পিকচারে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, কনভার্ট করার পর এখন এই লেয়ারের সাথে আমি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, পিকচারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড লেয়ার মাস্ক এই বাটনে ক্লিক করলাম, লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হওয়ার পর এই মাস্কে কিন্তু হোয়াইট কালার আসতেছে, হোয়াইট কালার থাকার কারণে সম্পূর্ণ পিকচারটা দেখা যাচ্ছে। কিন্তু যদি এই মাস্কিং এর উপর আমি ব্ল্যাক কালার ব্রাশ নিয়ে ব্রাশ করতে থাকি তাহলে কি হবে? এই পিকচারের ততটুকু জায়গা হাইড হয়ে যাবে যতটুকু জায়গার উপর আমি ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করব। তাহলে লেয়ার মাস্কের থাম্বনেল সিলেক্ট করে চলে গেলাম ব্রাশ টুলে, যাওয়ার পর ফরগ্রাউন্ডে থাকবে ব্ল্যাক কালার, এরপর ব্রাশের সাইজ ছোট করে ক্লিক করে ড্র্যাগ করতে থাকবো। যতটুকু জায়গার উপর ক্লিক করে ড্র্যাগ করব ততটুকু জায়গা রঙিন হয়ে যাবে না, ততটুকু ব্ল্যাক কালার পিকচার ততটুকু হাইড হয়ে যাবে। তার নিচে দিয়ে মানে তার ভিতর দিয়ে পিছনের যে কালারফুল ইমেজটা আছে এটা দেখা যাবে। তাহলে ব্ল্যাক কালার ফরগ্রাউন্ডে রেখে যদি ব্রাশ করি তাহলে এই পিকচারটা হাইড হচ্ছে, তাই না? যেমন এখানে কাজটা কি হইতেছে সিম্পল ভাবে বোঝার জন্য আমি নিচের লেয়ারটাকে বন্ধ করে দিলাম। আমি মূলত কাজ করতেছি এই পিকচারে, এই পিকচারের যতটুকু জায়গা হাইড হবে ততটুকু জায়গা দিয়ে নিচের পিকচারটা দেখা যাবে, বুঝতে পারছেন? এই যে ব্ল্যাক কালার দিয়ে যতটুকু জায়গার উপর আমি ক্লিক করে ড্র্যাগ করব ততটুকু জায়গায় কি হবে? হাইড হবে, এবং ততটুকু জায়গার ভিতর দিয়ে নিচের পিকচারটা দেখা যাবে। এই যেটা নিচের পিকচারটা দেখা যাচ্ছে। এরপর যদি মনে করেন যে না একটু বেশি
বাইরের দিকে চলে গেছে, যেমন এই পিছনে ব্যাকগ্রাউন্ড সহ কালারফুল আসতেছে, তাহলে আমি কি করতে পারি, আবারও এখানে ফরগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে যদি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি, এই তো। তাহলে এই পিকচারের মধ্যে কি করলাম, শুধুমাত্র নির্দিষ্ট একটা অবজেক্টকে আমি কালারফুল রেখে বাকিগুলাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। তাহলে কিভাবে করলাম এই কাজটা, বুঝতে পারছেন? তাহলে করেন এই কাজটা, করে ফেলেন। এটা সবাই করছেন? কার কোনো সমস্যা আছে? নাই। আচ্ছা, এরপরে দেখেন, এখন দেখবো যে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক, নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, 10 ইঞ্চি 10 ইঞ্চি ওপেন করার পর এই ডকুমেন্টের মধ্যে ক্লিপিং মাস্কের কাজ করব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করছিলেন, মনে আছে? এটাও সেম একই প্রসেস। তাহলে সর্বপ্রথম নতুন একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়া লাগবে না, যখন আমি টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে কোনো কিছু টাইপ করতে চাই, সিঙ্গেল একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে নতুন একটা লেয়ার চলে আসবে, আলাদা করে লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাহলে এখানে আমি একটা লেটার লিখলাম বড় করে, লেখার পর এই লেটারটাকে যদি বড় ছোট করতে চাই তাহলে আবার টাইপ টুলে যাওয়া লাগবে, টাইপ টুলে যাব, ক্লিক করে ড্র্যাগ করে এই লেটারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টাইপ টুলে থাকা অবস্থায় উপরের কন্ট্রোল বারে টাইপ রিলেটেড যতগুলা ফাংশন আছে সবগুলা এখানে দেখা যাবে। এই ফন্টের নাম হচ্ছে একুমিন ভেরিয়েবল কনসেপ্ট, স্টাইল আছে ব্ল্যাক এবং ফন্টের পিটি আছে 100 পিটি। ঠিক আছে, 100 পিটি। এখন আমি চাইলে এটাকে আরেকটু বাড়াইতে পারবো, কমাইতে পারবো, সবই করতে পারবো। অথবা যদি এইভাবে না করে শর্টকাট উপায়ে করতে চাই, যেমন কন্ট্রোল টি বাটনে প্রেস করলাম, এরপর ক্লিক করে ড্র্যাগ করে বড় করে নিলাম, এরপর উপর থেকে টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করলে এটা ফিক্সড হয়ে যাবে। এখন এই লেটারের সাথে যদি কোনো পিকচারকে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে চলে গেলাম গুগলে, গুগলে যাওয়ার পর একটা পিকচার নিয়ে আসি। পিকচারটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর ফটোশপে এসে কন্ট্রোল ভি বাটনে প্রেস করে পেস্ট করলাম। এটাকে এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, লেয়ার সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনে প্রেস করবেন। এখন এই পিকচারটাকে নিয়ে আসার পর এই পিকচারের সাথে নিচের ফন্টকে ক্লিপিং মাস্ক করে দিব। উপরে পিকচার, নিচে ফন্ট, এই দুইটাকে ক্লিপিং মাস্ক করে দিতে চাই। তাহলে ক্লিপিং মাস্ক করার জন্য দুইটা লেয়ারের মাঝ বরাবর মাউসের পয়েন্টার রেখে কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে সিঙ্গেল একটা ক্লিক করলাম। এখন এই পিকচারের ঠিক ততটুকুই অংশ দেখা যাবে যতটুকু অংশ এম এর উপরে আছে, মানে এই ফন্টের উপরে আছে। এইভাবে চাইলে কোনো ফন্টের সাথে কোনো পিকচার অথবা কোনো শেপের সাথে কোনো পিকচারকে
ক্লিপিং মাস্ক করা যায়। এডোবি ইলাস্ট্রেটরে পিকচার থাকতো নিচে, শেপ থাকতো উপরে, কিন্তু ফটোশপে হচ্ছে এর উল্টা, পিকচার থাকবে উপরে, শেপ থাকবে নিচে। তাহলে এইভাবে চাইলে আমরা যে কোনো সময় একটা পিকচারকে ক্লিপিং মাস্ক করতে পারবো যে কোনো শেপের সাথে। এরপর পিকচারটাকে টেনে আপনি উপরে নিচে ডানে বামে কিন্তু মুভ করতে পারবেন। যতটুকু আমি এই লেটারের উপর রাখতে চাই ততটুকুই রাখতে পারবো। ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। এই তো হয়ে গেল ক্লিপিং মাস্ক। তাহলে এইভাবে চাইলে আমরা কোনো একটা শেপের সাথে অথবা ফন্টের সাথে ক্লিপিং মাস্ক করতে পারবো খুব সহজেই। নতুন করে আরেকটা ডকুমেন্ট নিয়ে নিলাম, নিউ, নতুন একটা ডকুমেন্ট ওপেন করে এই ডকুমেন্টের মধ্যে ধরেন একটা বড় করে, অথবা ধরেন আমি আমার নিজের নামই লিখি, চলে গেলাম টাইপ টুলে। টাইপ টুল নতুন করে দেখানোর কিছু নাই, এডোবি ইলাস্ট্রেটরের টাইপ টুল যদি পারেন তাহলে ফটোশপের টাইপ টুলও পারবেন। একদম সিম্পল, কিছুই করা লাগবে না, ডিরেক্টলি। যেমন এই যে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পর সিঙ্গেল ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক করার পর নাম লিখলাম। এডোবি ফটোশপে ক্যানভাসের বাইরে কোনো কিছু দেখা যায় না, তাই না? যত কিছু লিখেন ক্যানভাসের বাইরে আর কিছু দেখা যাবে না। তাহলে এটাকে ছোট বড় করতে পারি কিভাবে? সিলেক্ট করে কন্ট্রোল টি অথবা টাইপ টুলে থাকা অবস্থায় যদি আমি ক্লিক করে ড্র্যাগ করে এই নামটাকে মার্ক করি, মার্ক করার পরে উপরের কন্ট্রোল বারে দেখেন ফন্টের নাম কি, একমিন ভেরিয়েবল কনসেপ্ট। আমি চাইলে এখনো এটার ফন্টের নাম, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। তাহলে চেঞ্জ করব না, এখান থেকে ফন্টের স্টাইল আছে, স্টাইলও চেঞ্জ করা সম্ভব। এরপর ফন্টের সাইজ কত আছে, 126 পিটি দেওয়া আছে সাইজ, তাই না? এখান থেকে চাইলে আমরা সাইজও চেঞ্জ করতে পারবো। অথবা ডান দিকে আরেকটা অপশন আছে কালার, ফন্টের কি কালার দিতে চান। যেমন আমাদের পিছনের ক্যানভাসের কালার হচ্ছে হোয়াইট কালার, যদি আমি এখান থেকে ফন্টের কালারও হোয়াইট দিয়ে দেই তাহলে হোয়াইটের উপর হোয়াইট, এটা কিন্তু আর কোনো কিছু দেখা যাবে না। এখানে কিন্তু আমার নামটা লেখা আছে, বুঝতে পারছেন? নাম আছে কিন্তু দেখা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে ফন্টের কালার হোয়াইট কালার, হোয়াইট কালার ক্যানভাসের উপর হোয়াইট কালার, ফন্ট দেখা যাচ্ছে না, এজন্য ফন্টের কালারটাকে চেঞ্জ করে, ফন্টের কালার চেঞ্জ করে যে কোনো একটা ব্ল্যাক কালার অথবা রেড কালার দিয়ে দিলাম, এরপরে দেখা যাবে। বুঝতে পারছেন? এরপর এখন যদি এই নামের সাথে পিকচারের ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে একটা পিকচার নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করা আছে, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, একটা পিকচার আসলো। আসার পর এই পিকচারটাকে নামের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে কি করব? দুইটা লেয়ারের মাঝ বরাবর মাউসের পয়েন্টার রেখে অল্টারে প্রেস করব, তাহলে দেখবেন মাউসের পয়েন্টার চেঞ্জ হয়ে এরকম এরো চিহ্ন আসবে। এরপর যদি আমি ক্লিক করি তাহলেই নিচের ফন্টের সাথে দুইটা লেয়ারের মাঝ বরাবর, লেয়ার 1 এবং এই যে টাইপ টুলের যে লেয়ার, এই দুই লেয়ারের মাঝ বরাবর, দুই লেয়ারের মাঝ বরাবর মাউসের পয়েন্টার রাখলাম। কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করলে মাউসের পয়েন্টারে এখন কি আছে? হ্যান্ড। যখন অল্টার বাটনে প্রেস করব তখন হ্যান্ড কনভার্ট হয়ে যাবে এরোতে, এবং তার সাথে একটা স্কোয়ার বক্স দেখা যাবে, তাই না? এরপর যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে দেখবেন নামের সাথে পিকচারের ক্লিপিং মাস্ক হয়ে যাবে। কোনটা মুভ করলাম? এই যে পিকচারের উপর, এখন আমার কোন লেয়ার সিলেক্টেড? পিকচার। পিকচারকে ধরে যদি টান দেই, করা যাচ্ছে? এরপর যদি মনে করেন যে আমি শুধুমাত্র একটা লেটারের সাথে এই পিকচারকে ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে পিকচারটাকে ছোট করে নেওয়া লাগবে, পিকচার অনেক বড় আছে। তাহলে কন্ট্রোল টি বাটনে প্রেস করে পিকচারের চারদিকে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করে পিকচারটাকে ছোট করলাম। এরপর শুধুমাত্র এম এর উপর দিতে চাই, এই পিকচারটাকে বসাই দিলাম শুধুমাত্র এম এর উপরে, ঠিক আছে? এরপর এর উপরে বসানোর জন্য আরেকটা পিকচার নিয়ে আসতে চাই, যেমন এই পিকচারটাকে নিয়ে আসতে চাই, রাইট বাটন প্রেস করে কপি ইমেজ, এরপর আবারও ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এই পিকচারটাকে কন্ট্রোল টি বাটনে প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে শুধুমাত্র এর উপর বসাইতে চাই, ঠিক আছে? তাহলে এর উপরে রাখলাম, রাখার পর উপরে থেকে টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করে ফিক্সড করে নিলাম। এরপর এই দুই লেয়ারের মাঝ বরাবর মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল।
কিন্তু ক্লিপিং মাস্ক হওয়ার পর পিকচারের যে বাড়তি অংশ এম এর উপর এবং জেড এর উপরে চলে আসছে, এটাকে এখন আমি ইরেজার দিয়ে মুছে দিব। চলে গেলাম ইরেজার টুলে, যাওয়ার পর ইরেজার দিয়ে এম এর উপর ওই পিকচারে যতটুকু অংশ আছে এবং জেড এর উপর যতটুকু ওই পিকচারের অংশ আছে আমি ইরেজ করে দিলাম ইরেজার দিয়ে। বুঝতে পারছেন? এরপর আবারও আরেকটা পিকচার নিয়ে আসি। রাইট বাটন প্রেস করে কপি ইমেজ, ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এরপর দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে তার আগে পিকচারটাকে ছোট করে নেই, কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করে পিকচারটাকে ছোট করে নিলাম। অনেক বেশি ছোট হয়ে গেছে, আরেকটু বড় করে নিই। এরপর উপর থেকে টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করলাম। এরপর দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে ক্লিক করলাম, অতিরিক্ত এরিয়া ইরেজার দিয়ে মুছে দিলাম, এর উপর যতটুকু আসছে এবং এইচ এর উপর যতটুকু আসছে ওই পিকচারের। আবারও চলে গেলাম গুগলে, যাওয়ার পর আরেকটা পিকচার সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে কপি ইমেজ, ফটোশপে এসে কন্ট্রোল ভি বাটনে পেস্ট করলাম, এরপর কন্ট্রোল টি বাটনে প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে নিলাম, এরপর এইচ এর উপরে বসায় দিলাম। এরপর দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এরপর ওই পিকচারের যতটুকু অংশ এর উপরে আছে ইরেজার দিয়ে ইরেজ করে দিলাম। এরপর আবারও চলে গেলাম গুগলে, গুগলে যাওয়ার পর রাইট বাটন প্রেস করে আরেকটা পিকচার কপি করলাম, কপি করে ফটোশপে এসে কন্ট্রোল ভি বাটনে প্রেস করে পেস্ট করলাম এবং কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করলাম। এরপর ইন্টার বাটনে প্রেস করলাম। এরপর দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে সিঙ্গেল একটা ক্লিক করলাম, আর এর উপরেও চলে আসছে, আর এর উপরে পিকচারটাকে ইরেজার দিয়ে ইরেজ করে দিলাম। এরপর আবারও চলে গেলাম গুগলে, যাওয়ার পর আরেকটা পিকচার নিয়ে আসি, রাইট বাটন প্রেস করে কপি ইমেজ, ফটোশপে এসে কন্ট্রোল ভি বাটনে প্রেস করে পেস্ট করলাম, এরপর কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম ছোট বড় করার জন্য, ক্লিক করে ড্র্যাগ করে ছোট বড় করলাম, আর এর উপরে বসায় দিলাম। এরপর দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে ক্লিক ইরেজার দিয়ে বাকি অংশ ইরেজ করে দিব।
তাহলে এইভাবে প্রত্যেকটা লেটারের সাথে আলাদা আলাদা পিকচার দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। বুঝতে পারছেন? যদি বুঝে থাকে তাহলে করেন এখন। সামনের দিকে দেখেন, আমার সামনে এখন যে ডকুমেন্ট ওপেন করা আছে, এই ডকুমেন্টে যদি কোনো পিকচারকে প্লেস করি তাহলে সেই পিকচারটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসে। স্মার্ট অবজেক্ট হিসেবে আসলে তারপর আমাদের কিভাবে পিকচারের মধ্যে পরিবর্তন করতে হবে এই কাজটা দেখেন সবাই। ফাইল থেকে প্লেস এমবেড করে যদি কোনো পিকচার নিয়ে আসি, যেমন এই পিকচারটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই পিকচারের লেয়ারের থাম্বনেলের পাশে অতিরিক্ত আরেকটা ছোট্ট থাম্বনেল দেখা যাচ্ছে। যদি জুম ইন করে দেখি, দেখা যায় এই বড়টা হচ্ছে লেয়ারের থাম্বনেল, আর এই নিচে অতিরিক্ত যে থাম্বনেল দেখা যায় এটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। লেখা আসতেছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল। তো যদি কোনো লেয়ারে এরকম স্মার্ট অবজেক্টের থাম্বনেল হিসেবে শো করে তাহলে সেই লেয়ারে ডিরেক্টলি কোনো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করতে গেলে ডাবল ক্লিক করতে হবে এই স্মার্ট অবজেক্ট লেয়ারের থাম্বনেলে। এই থাম্বনেলে যখন আমি ডাবল ক্লিক করব তখন নতুন একটা ডকুমেন্ট এসে ওপেন হয়ে যাবে। ওই লেয়ারে থাকা কাজটা নতুন আরেকটা ডকুমেন্টে ওপেন হয়ে যাবে। আগে ডকুমেন্ট ছিল কয়টা? দুইটা। যখন আমি এই স্মার্ট অবজেক্টের থাম্বনেলে গিয়ে ডাবল ক্লিক করলাম তখন এই পিকচারটা নতুন একটা ডকুমেন্টে ওপেন হবে। এরপর এই ডকুমেন্টে যদি কোনো প্রকার পরিবর্তন করি, যেমন এতটুকু জায়গা আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর যদি আমি এই ডকুমেন্টে কন্ট্রোল এস বাটনে প্রেস করি, অর্থাৎ যদি সেভ করি, তাহলে এই ডকুমেন্টে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই যে এই ডকুমেন্টে যদি আমি এখানে কন্ট্রোল এস বাটনে প্রেস করি তাহলে এই ডকুমেন্টেও পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এতটুকু কাজ করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনে প্রেস করলাম,
আচ্ছা দেখেন, এই পিকচারটা ওপেন করার পর এটাকে কনভার্ট করে নিলাম স্মার্ট অবজেক্টে। ওপেন করার পর এই পিকচারটা রাস্টারাইজ হিসেবে ছিল, অর্থাৎ এই পিকচারটাকে যদি আমি আমার প্রয়োজনে ছোট করি, ছোট করার পর দেন যদি আবার বড় করি তাহলে এই পিকচারটা নষ্ট হয়ে যাবে। যেমন কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে নিলাম। কাজের প্রয়োজনে পিকচারকে ছোট বড় করার প্রয়োজন হতে পারে, তাহলে পিকচারটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখন আবার চিন্তা করতেছি পিকচারটাকে আবার আরেকটু বড় করতে চাই, আবারও কন্ট্রোল টি বাটনে প্রেস করলাম, প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই পিকচারটাকে যদি আমি আবার টেনে বড় করার চেষ্টা করি, এই পিকচার আর আগের মতো রেজুলেশন থাকবে না, পিকচারটা নষ্ট হয়ে যাবে। আছে আগের মতো। এখন দেখেন এই পিকচারটা ঘোলা হয়ে গেছে। তাহলে কোনো একটা পিকচার ডকুমেন্টে ওপেন করার পর অথবা কোনো একটা পিকচার নিয়ে যখন আপনি কাজ করবেন, ওই পিকচারটাকে ছোট করার প্রয়োজন হইতে পারে, বড় করার প্রয়োজন হইতে পারে। যদি এই পিকচারটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করতে চাই, ছোট করলে কোনো সমস্যা নাই, কিন্তু ছোট করার পর ওই পিকচার থেকে কিন্তু অতিরিক্ত যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু আর থাকবে না, অতিরিক্ত যে পিক্সেল এগুলো পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এবং ওই পিকচারকে যদি আবার টেনে বড় করার চেষ্টা করেন তাহলে ওই পিকচার আগের মতো রেজুলেশন আর ফিরে পাবে না। ঠিক আছে, ফটোশপ আপনার ওই পিকচারটাকে যখন ছোট করবেন তখন ওই ছোট পিকচার থেকে অতিরিক্ত যে ডাটা আছে এটাকে সে পার্মানেন্ট ডিলিট করে দিবে, কিন্তু পরবর্তীতে বড় করার পরে আর ওই ডাটাগুলো ব্যাক দিবে না। এজন্যই এই ছোট বড় করার প্রয়োজন হইতে পারে বিধে আমাদেরকে এই পিকচারটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, পিকচারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে এই পিকচারটাকে প্রয়োজন অনুযায়ী বড় ছোট সব সময় যে কোনো সময় করতে পারবো। তাহলে এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব কিভাবে? লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই লেয়ারের থাম্বনেইলে অতিরিক্ত আরেকটা ছোট থাম্বনেইল এড হবে, এটা নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। এখন স্মার্ট অবজেক্ট করার ফলে কি ধরনের পরিবর্তন সম্ভব, মানে কি উপকার হবে? এখন এই পিকচারটাকে যদি কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসি, ক্লিক করে ড্র্যাগ করে ছোট করে ফেলি, যতটুকু ছোট করার দরকার ছোট করলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করলাম, পিকচারটা একদমই ছোট হয়ে গেল। ছোট হওয়ার পর এই পিকচারটাকে যদি আবার বড় করার প্রয়োজন মনে করেন তাহলে আবার কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্ম বক্স নিয়ে আসেন, এরপর ক্লিক করে ড্র্যাগ করে টেনে বড় করার চেষ্টা করেন, এই পিকচারটা আর নষ্ট হবে না। নষ্ট হয়েছে? আগে যা ছিল এখনো ঠিক তাই আছে। তাহলে আমরা সরাসরি কোনো পিকচারকে ছোট বড় করতে যাব না, ছোট বড় করার আগে ওই পিকচারের অরিজিনাল যে সাইজ আছে তখন অরিজিনাল সাইজ থাকা অবস্থায় এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে যে কোনো সময় চাইলে ছোট করতে পারবেন, বড়ও করতে পারবেন, যে কোনো ধরনের পরিবর্তন করা সম্ভব। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবং এই পিকচারের মধ্যে ডিরেক্টলি আমি কোনো পরিবর্তন করতে পারবো না। যেমন ইলিপ্টিক্যাল মার্কি টুলে গেলাম, ক্লিক করে ড্র্যাগ করে একটা ইলিপ্টিক্যাল সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এখন যদি আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করি তাহলে সিলেক্টেড এরিয়া ডিলিট হওয়ার কথা, কিন্তু ডিলিট হবে না। কি বলতেছে? কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। স্মার্ট অবজেক্ট ডিরেক্টলি এডিট করা যাবে না। এডিট করার জন্য এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নেওয়া লাগবে, অথবা নতুন একটা ডকুমেন্টে ওপেন করে নিতে হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অথবা ব্রাশ টুলে গেলাম ব্রাশ করার জন্য, কিন্তু এই লেয়ারে কোনো কাজ করা যাচ্ছে না। কি বলছে? দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং, মানে কাজ করার আগে অবশ্যই এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নিতে হবে। কিন্তু আমরা এই লেয়ারটাকে রাস্টারাইজ করব না, এই লেয়ার যা আছে তাই থাকবে। তাহলে পরিবর্তন করার জন্য কি করব? এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইলের, স্মার্ট অবজেক্টের যে থাম্বনেইল, এই থাম্বনেইলে ডাবল ক্লিক করব, নতুন আরেকটা ডকুমেন্ট আকারে এই পিকচারটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এই পিকচারে এসে আপনি বিভিন্ন রকম পরিবর্তন করেন। যেমন ব্রাশ টুল দিয়ে আমি একটু দাগাদাগি করলাম, এরপর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনে প্রেস করি, শর্টকাট কিবোর্ড কমান্ড, তাহলে এই পিকচারেও কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। অর্থাৎ ডিরেক্টলি আমি এই লেয়ারে কাজ করতে পারবো না। কাজ করার জন্য এই স্মার্ট অবজেক্টের থাম্বনেইলে ডাবল ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। এইখানে কাজ করার পরে দেন যখন আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন তখন আগের
ডকুমেন্টেও কাজ হয়ে যাবে। কন্ট্রোল এস দিলাম, তাহলে এখানেও সেম ওই কাজটা অটো সেভ হয়ে গেল। বুঝতে পারছেন? স্মার্ট অবজেক্ট পারবেন না সবাই? কোন একটা পিকচারকে কিভাবে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা যায় এবং স্মার্ট অবজেক্টে কনভার্ট করলে কি সুবিধা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে যে পিকচারটাকে ওপেন করলাম, এই পিকচারের মধ্যে এই বাইকের উপর যে নামটা লেখা আছে এই নামটাকে আমরা চেঞ্জ করতে চাই, মানে এর নামটাকে চেঞ্জ করে অন্য একটা নাম বসাই দেবো। লেখা আছে কি হোন্ডা, তাই না? এই নামটাকে চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দিতে চাই। তাহলে এই কাজটা করতে গেলে আমরা সরাসরি এই লেয়ারে কাজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। কাজ করার জন্য স্মার্ট অবজেক্টের থাম্বনেলে গিয়ে ডাবল ক্লিক করলাম, নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এরপর এই পিকচার আমি এসে পরিবর্তন করব। যেমন এখানে যে লোগোটা আছে এই লোগোকে আমি রেক্টেঙ্গুলার মার্কে টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এতটুকু জায়গাকে আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনে প্রেস করি, সিলেক্টেড এরিয়া ডুপ্লিকেট হবে। বুঝতে পারছেন? যতটুকু পিকচারের মধ্যে এরিয়া সিলেক্টেড ছিল ততটুকু এরিয়া ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট হয়েছে উপরের লেয়ারে। ডুপ্লিকেট হওয়ার পর এখন এই নামটাকে আবার সিলেক্ট করব, ক্লিক করে ড্র্যাগ করে এই নামটাকে সিলেক্ট করলাম। নামটাকে সিলেক্ট করার পর শিফট ব্যাক স্পেস বাটনে প্রেস করলাম। এরপর এখান থেকে দিব কন্টেন্ট এওয়ার। কন্টেন্ট এওয়ার দিলে কি হবে, ওই নামটা ব্যাকগ্রাউন্ড থেকে স্যাম্পল নিয়ে অটোমেটিক রিমুভ করে দিবে। কিন্তু এক্সট্রা এরিয়া চলে আসছে। কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। হ্যাঁ করা যাবে, ওইখানেও করা যাবে, কিন্তু আমি মূল লেয়ারে কোনো পরিবর্তন করতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আলাদা একটা লেয়ার নিয়ে তারপর কাজটা করতে যাচ্ছি। তাহলে এতটুকু সিলেকশন তৈরি করলাম, শিফট ব্যাক স্পেস, এরপর কন্টেন্ট ওয়্যার, এরপর ওকে, এরপর কন্ট্রোল ডি। এই তো হয়ে গেল মুছে, তাই না? কিন্তু এখানে পারফেক্ট একটা রেজাল্ট আসে না। এখানে বাউন্ডারিটা বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আমাদের যে অন্যান্য টুল আছে, যেমন ধরেন ক্লোন স্টেম টুল আছে, এই ক্লোন স্টেম টুল নিয়ে আমরা ক্লোন সোর্স কালেক্ট করে তারপর এখানে কাজ করতে পারবো। এখন বোঝা যায় না, এখন ঠিক আছে। এরপর এই জায়গাটাতে নতুন একটা লোগো আমরা বসাই দিতে চাই। এই লোগোর জায়গায় নতুন আরেকটা লোগো বসাই দিতে চাই। বসানোর জন্য আমাদের নতুন একটা লোগো ডাউনলোড করতে হবে। চলে গেলাম গুগলে। গুগলে যাওয়ার পর যেমন নতুন একটা লোগো সুজুকি, সুজুকি লোগো লিখে সার্চ করলাম। এখানে সুজুকির অনেক লোগো আমাদের সামনে চলে আসছে। এখান থেকে সুজুকির যে পিএনজি লোগোটা আছে এটা নিব, অথবা
সমস্যা নাই। লম্বা টাইপের যে লোগোটা আছে এটা লাগবে, অথবা ধরুন এটাকেই নিলাম, রাইট বাটন প্রেস করে কপি করলে হবে না, কপি করলে তো পিএনজির পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাহলে এটাকে সেভ করলাম, সেভ ইমেজ এস ডাউনলোডে 002, এরপর সেভ করলাম। সেভ করার পর ওই পিকচারটাকে ফটোশপে নিয়ে আসবো, ফাইল, ফাইল থেকে প্লেস এমবেড, এরপর লোগোটাকে ডাউনলোড করলাম, কোথায়, ডাউনলোডে, এরপর সিলেক্ট করে প্লেসে ক্লিক করে প্লেস করে দিলাম। তারপরেও তো প্লেস করলে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওপেন, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে অবজেক্ট সিলেকশন দিয়ে ইন্ডেক্স, এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স, কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করলাম। তাহলে শুধুমাত্র এই লোগো ব্যতীত বাইরে যা কিছু ছিল সবকিছু ডিসিলেক্ট হয়ে গেল। এরপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। এখন এই লোগোটাকে আমরা এই গাড়ির উপরে বসাই দিব। এই লেয়ারগুলোকে আবার শো করলাম, শো করার পর এই যে লোগো চলে আসছে। এখন এই লোগোটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারবো কিভাবে, কন্ট্রোল টি বাটনে প্রেস করলাম, ট্রান্সফর্ম বক্স চলে আসবে চারদিকে। এরপর ক্লিক করে ড্র্যাগ করে লোগোটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। এখন এই লোগোর কালারটা চেঞ্জ করব কিভাবে, এই লোগোটা যে লেয়ারে আছে এই লেয়ারের কালার যদি আমি চেঞ্জ করি তাহলে সম্পূর্ণই একটা ফিল কালার চলে আসবে। যেমন অল্টার ব্যাক স্পেস যদি দেই সম্পূর্ণ লেয়ারে কালার চলে আসবে। কিন্তু আমরা চাচ্ছি কি শুধুমাত্র যতটুকু অংশে লেখা আছে ততটুকু অংশে যেন কালার আসে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে প্রেস করে লেয়ারের থাম্বনেইলে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এই যতটুকু অবজেক্ট আছে ততটুকু সিলেকশনের ভিতরে চলে আসবে। এরপর এখান থেকে একটা কালার চুজ করুন, যেমন হোয়াইট কালার দিতে চাই, অল্টার ব্যাক স্পেস, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হওয়ার পর এখনো কন্ট্রোল টি বাটনে প্রেস করলাম, ট্রান্সফর্ম বক্স নিয়ে আসার জন্য ক্লিক করে ড্র্যাগ করে ছোট করলাম। এরপর এই নামটাকে এখানে বসাই দিতে চাই, আর একটু ছোট করতে হবে, ঠিক আছে। এটা সোজা হয়ে গেছে তাই না? তাহলে আরেকটু বাঁকাতেরা করার জন্য ট্রান্সফর্ম বক্সে থাকা অবস্থায় রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করলে ওয়ার্প নামে একটা অপশন আছে, ওয়ার্প, ঠিক আছে। এই ওয়ার্পে ক্লিক করলাম, ওয়ার্পে ক্লিক করার পর এই লেখাগুলোকে এখন আমি চাইলে মডিফাই করতে পারবো, একটু বাঁকাইতে পারবো, একটু সোজা করতে পারবো। যেমন এই কোণাটাকে একটু উপরের দিকে তুলে দেওয়া উচিত, এরপর এটাকে ধরে একটু এদিকে উপর দিকে তুলে দিলাম, এটাকে ধরে একটু হালকা একটু উপরের দিকে তুলে দিলাম, এটাকে ধরে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, এটাকেও ধরে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। এরপর টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করলাম। এখন ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে তাই না? এরপরে যদি মনে করেন আরো পরিবর্তন করতে চাই পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে।
এরপর এই অংশটুকুতে একটু ডার্ক কালার আসার কথা ছিল, তাহলে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। নতুন আরেকটা লেয়ার নেওয়ার পর এই লেয়ারের মধ্যে ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দেব। তাহলে ব্রাশকে রাইট বাটন প্রেস করে সফট করে নিলাম। এরপর এখান থেকে ফ্লো কমায় দিলাম 8%। ফ্লো যদি কমানো থাকে তাহলে কালার আসবে কম, আর ফ্লো যদি বাড়ানো থাকে কালার আসবে বেশি। অর্থাৎ কালারের পরিমাণ কতটুকু কমাইতে চান বাড়াইতে চান, তাহলে ফ্লোর পরিমাণ বাড়ানো কমানো হলেই কমবে অথবা বাড়বে। এরপর ক্লিক করে ড্র্যাগ করলাম, একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, ব্ল্যাক বেশি হয়ে গেছে। অপাসিটিও কমাই দিলাম। এখন বোঝা যায়? এরপর এই জায়গাটুকুকে আমি ক্লিপিং মাস্ক করে দিব, যেন শুধুমাত্র লেখার উপরে ব্ল্যাক কালারের ইয়াটা থাকে আর ট্যাঙ্কের উপরে যেন না থাকে। তাহলে দুই লেয়ারের মাঝখানে মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন ঠিক আছে? আগে ছিল কি হোন্ডা, এখন হয়ে গেল কি সুজুকি। বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করলাম? তাহলে করেন এটা। হ্যাঁ,